প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর আবার আসিব ফিরে কবিতার ব্যাখ্যা করে দেব। একেবারে লাইন বাই লাইন ব্যাখ্যা। তোমরা এই ব্যাখ্যাটা শোনার পরে তোমাদের আর কিছুই পড়তে হবে না। এই কবিতার সম্পর্কে তোমরা একেবারে নিজেরাই ব্যাখ্যা করতে পারবে, যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং মনোযোগ দিয়ে শোনো। তো চলো আমরা ব্যাখ্যা করি। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওটি পেতে পারো। আর যদি পুরানো হয়ে থাকো তাহলে তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর চলো আমরা ব্যাখ্যা করি। তার আগে একটা লাইক দিয়ে শুরু করো। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়। দেখো, আমি প্রতি লাইনের ব্যাখ্যা করব যাতে তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো, আগে বুঝো আবার আসিব ফিরে কবিতা কে লিখছে? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ এই দেশকে ভালোবাসতেন বিধায় তিনি এই দেশে আবার মৃত্যুর পর ফিরে আসতে চান, তাই তিনি এই কবিতাটা লিখছেন। প্রতি লাইনে লাইনে তিনি দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। দেখেন, আবার আসিব ফিরে মানে কবি আবার ফিরে আসতে চান ধানসিঁড়ির তীরে। ধানসিঁড়ি হচ্ছে একটা নদীর নাম, যেটা বরিশালের ঝালকাঠি জেলার নদী, কিন্তু এখন নদীটি নাই, নদীটি মরে গেছে। এই বাংলায় তিনি এই তীরে আসতে চান, কারণ এই ধানসিঁড়ি নদীটি ছিল তার প্রিয়। ধানসিঁড়ি নদী ছিল কবির শৈশব কৈশোরের প্রিয় নদী। ঝালকাঠি জেলার ছোট্ট একটা নদী। হ্যাঁ, এখানে তিনি গোসল করতেন বা এখানে তিনি ঘুরে বেড়াতেন। এই নদী তার স্মৃতি হয়ে আছে, এই জন্য তিনি এই ধানসিঁড়ির তীরের কথা বলেছেন। হয়তো মানুষ নয়তো শঙ্খচিল বা শালিকের বেশে। মানুষ যদি কবি মৃত্যুর পরে মানুষ হয়ে না আসতে পারেন, তাইলে তিনি আসবেন শঙ্খচিল বা শালিকের বেশে। হ্যাঁ, এটা তিনি কল্পনা করছেন যে আমি যদি মানুষ হয় এই পৃথিবীতে ফিরে আসতে না পারি, তাহলে আমি কোনো প্রাণী সঙ্গে ফিরে আসবো, যেমন হয়তো শঙ্খচিল অথবা শালিক। তোমরা যদি শঙ্খচিল না চিনে থাকো, শঙ্খচিল হচ্ছে এক ধরনের সাদা চিল, হ্যাঁ, যেটা গ্রাম বাংলার খুব চেনা পাখি। যারা শহরাঞ্চলে থাকে তারা তো জানে না। আর শালিক পাখি তো অনেকেই চিনে। হ্যাঁ, গ্রামীণ যারা থাকে তারা তো শালিক চিনেই, বাট শহরাঞ্চলে একটু মানুষের প্রবলেম হয়। তোমরা যদি এইসব পাখি দেখতে চাও তাহলে গুগলে সার্চ করে দেখতে পারো। দেখো, তো এখন বুঝছো, কবি চান হয়তো তিনি মানুষ, নয়তো শঙ্খচিল, মানে হয়তো মানুষ নয়, যদি মানুষ না হতে পারেন তাহলে শঙ্খচিল বা শালিকের বেশে এই গ্রাম বাংলায় ফিরে আসবেন। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, মানে তিনি আরেকটা কল্পনা করেন, যদি তিনি এগুলো না হয়ে আসেন, হয়তো তিনি ভোরের কাক হয়ে আসবেন। ভোরবেলায় যে আমরা কাক ডাক দেখতে পারি না, কাকের ডাক শুনতে পারি, সেই কাক হয়েও তিনি ফিরে আসতে চান এই কার্তিকের নবান্নের দেশে। কার্তিকের নবান্নের দেশ বলতে বোঝানো হয়েছে বাংলাদেশকে। হ্যাঁ, আমাদের দেশে কার্তিক মাসে নবান্ন উৎসব হয়। নতুন ধান কেটে কৃষকেরা যে আনন্দে মেতে ওঠে না, সেই নতুন ঘরে নতুন চাল আসার পরে মানুষ পিঠার উৎসব করে। সো এই যে কার্তিকের নবান্নের দেশে, এই বাংলাদেশকে বুঝিয়েছেন এই দেশেই তিনি ফিরে আসবেন, কিন্তু সেটা যদি মানুষ আর না হলে ভোরের কাক হয়। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়, মানে দেখো এখানে বলছে কুয়াশার বুকে ভেসে। যদি তিনি মানুষ না হন তাহলে কল্পনা করছেন যে তিনি কুয়াশা ঢাকা ভোরবেলা হয়ে ফিরে আসবেন এই কাঁঠাল ছায়ায়। কাঁঠাল ছায়া বলতে যে কাঁঠাল ছায়া একটা প্রাকৃতিক একটা দৃশ্য। তোমরা যদি যারা গ্রামে থাকো তারা তো জানো কাঁঠাল গাছের নিচে একটু ছায়া থাকে। তিনি বুঝিয়েছেন যে এই কাঁঠাল ছায়ার যে একটা মায়াবী চাদর, এই চাদরের নিচে তিনি কুয়াশা হয়ে ভেসে আসবেন। হ্যাঁ, কুয়াশার বুক ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়, মানে তিনি কাঁঠাল গাছের, গ্রাম বাংলা যে কাঁঠাল গাছের সেই ছায়াতলে নিজের জন্মভূমিতে ফিরে আসবেন। মূলত এই কবিতায় তিনি উপমা ব্যবহার করেছেন। দেখো, কুয়াশার বুক ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, মানে এখানে গ্রামাঞ্চলের যে প্রাকৃতিক দৃশ্যগুলো, কাঁঠাল ছায়া, কুয়াশা, হ্যাঁ, এগুলো দেখতে এত সুন্দর লাগে। কবি তার কবিতায় এই দৃশ্যগুলো তুলে ধরেছেন শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে তিনি এই দেশকে কতটা ভালোবাসেন। হ্যাঁ, এবং মৃত্যুর পরও তিনি এই দেশে ফিরে আসতে চান বিভিন্ন প্রাণী, বিভিন্ন বস্তু, বিভিন্ন গ্রামীণ দৃশ্যের মাধ্যমে। এরপর দেখো, হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। দেখো, হয়তোবা হাঁস হব, তিনি হতে পারে হাঁস হয়ে এই পৃথিবী, মানে এই বাংলাদেশে আবার ফিরে আসবেন মৃত্যুর পরে। কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, মানে যদি তিনি হাঁস হয়ে ফিরে আসতে পারেন, অথবা কিশোরীর ঘুঙুর মানে হচ্ছে যদি কিশোরী হয়ে আসেন তাহলে তার পায়ে যে ঘুঙুর থাকে, মানে একটা সুন্দর শব্দ করে না, অনেকে আছে না বাচ্চাদের পায়ে ঘুঙুর পরায়, যেটা সুন্দর হয়, রহিবে লাল পায়। দেখো, এখানে বলেন তিনি হয়তো হাঁস হয়ে ফিরে আসবেন বাংলার গ্রামীণ জীবনের বিলে ঝিলে। তিনি হাঁস একটা খুব স্বাভাবিক দৃশ্য, যারা গ্রামে থাকে এরা দেখে পুকুরে, খালে, নদীতে যে হাঁসগুলো নামে সাঁতরায় সারাদিন ভর, সকালে নামে সন্ধ্যায় যায়। এই যে
কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, হাঁসের পা কিন্তু লাল, এখানে তিনি কিশোরী এবং হাঁস দুইটাকে মিলিয়ে একসাথে উপমা দিয়েছেন, বুঝছো। এরপরে আবার তিনি উল্লেখ করছেন যে কিশোরী ঘুঙুর রহিবে লাল পায়, মানে এতে বোঝা যাচ্ছে গ্রামের যে কিশোরী পায়ে নূপুর পরে না, তো ঘুঙুর পরে মাঠে ঘাটে হাঁটে, এটা দেখতে অনেক সুন্দর লাগে না, সেই ঘুঙুরের যে ঝংকার আর হাঁসের যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্য একটা মধুর পরিবেশ সৃষ্টি করে, এই পরিবেশে তিনি ফিরে আসতে চান আবার। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। এখন দেখো, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, মানে হচ্ছে গ্রাম বাংলায় কলমি একটা গাছ আছে, যেই গাছটা সাধারণত পুকুর অথবা খালের পাশে হয় আর কি, জন্মায়। এখন এই কলমি গাছের আশেপাশে একটা গন্ধের সৃষ্টি হয়, যখন ফুল জন্মায় না তখন একটা গন্ধের সৃষ্টি হয়। সেই কলমির গন্ধের কথা কবি বলেছেন যে হাঁস যেমন সেই গন্ধ ভরা জলে ভেসে থাকে সারাটা দিন, কবিও তেমনি হাঁস হয়ে সেই গন্ধ ভরা জলে ভেসে ভেসে সারা দিন কাটিয়ে দিবেন। হ্যাঁ, এই কথাটা বলছেন যে মৃত্যুর পর তিনি আবার এই হাঁস হয়েও ফিরে আসবেন এবং কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে সারাটা দিন কাটাবেন। এ থেকে বোঝা যায় তার দেশপ্রেমের পরিচয়। এরপর আবার বুঝিয়েছেন, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। এই লাইনে তিনি বাংলার নদী এবং মাঠ এই সকল কিছুকে ভালোবেসে আবার ফিরে আসবেন, এটা স্বাভাবিক একটা লাইন, এটা তোমরা অবশ্যই বুঝছো। হ্যাঁ, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, মানে বাংলার নদী মাঠ যত কিছু আছে তিনি ভালোবেসে এই পৃথিবীতে পুনরায় আবার আসতে চান। এরপর দেখো, জলাঙ্গির ঢেউ এ ভেজা বাংলা সবুজ করুণ ডাঙায়। দেখো, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারই এ সবুজ করুণ ডাঙায়, মানে জলাঙ্গি হচ্ছে আমাদের যে এই যে বাংলাদেশটা, এটা নদীমাতৃক দেশ, তোমরা জানো অনেকেই, সারা বাংলাদেশে চারদিকে নদী ছড়িয়ে আছে। আর দক্ষিণ অঞ্চলে তো নদী ভরপুর। তো বরিশালে তিনি যেহেতু জন্মগ্রহণ করছেন, তিনি এই সারাক্ষণ তো এই খাল বিল নদী নালার ভিতরেই কাটিয়েছেন, তখন তিনি এইখানে লিখছেন জলাঙ্গি, কিন্তু শব্দের অর্থ হচ্ছে জল যার অঙ্গে, মানে জল যার অঙ্গে বলতে নদীমাতৃক বাংলাদেশকে তিনি বুঝিয়েছেন। তো তিনি বুঝেছেন জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারই সবুজ করুণ ডাঙায়, মানে এই যে নদীর এই আশেপাশে তিনি আবার ফিরে আসতে চান, যেমন তার এই বাংলার প্রকৃতি সবুজে ভরা না, এবং এই যে নদীমাতৃক দেশ, হ্যাঁ, এই নদীমাতৃক দেশের ডাঙা উঁচু জমি সব জায়গাতে তিনি বিচরণ করতে চান, মানে ঘুরতে চান। হ্যাঁ, মৃত্যুর পরে আবার ফিরে এসে তিনি কাটাতে চান এই সময়গুলো এই সেই জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলায়, মানে নদীমাতৃক বাংলাদেশের প্রকৃতির যে একেবারে সৌন্দর্যটা তিনি একেবারে সেভাবে সুন্দরভাবে গ্রহণ করতে চান আর কি। এরপরে, হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। দেখো, এই লাইনটা, সুদর্শন মানে হচ্ছে এক ধরনের পোকা, গুবরি পোকা। সন্ধ্যার বাতাসে, গ্রামাঞ্চলে যারা থাকো সন্ধ্যার সময় তোমরা দেখবে যে এই যে গোবরে পোকা উড়ে, মানে ছোট ছোট যে পোকা আছে না, এটা মাথার উপর উড়ে। ছোটোবেলাতে যারা গ্রামাঞ্চলে থাকো তারা দেখবে মাথার উপর উড়ে, সন্ধ্যা হলেই এই পোকাটা সারাক্ষণ উড়ে। হ্যাঁ, এখানে কবি আরও একটি গ্রামীণ দৃশ্য তুলে ধরছেন যে গোবরে পোকা। দেখো, এই তিনি দেখবেন হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। কবি এই যে সুদর্শনটা বলছে না, গোবরে পোকা এটা উড়তেছে, কবি এখানেও থাকতে চান। এই লাইনটার অর্থ হচ্ছে কবি এই পতঙ্গ, ক্ষুদ্র যে পতঙ্গ, এই ক্ষুদ্র পতঙ্গ বা পোকামাকড় এর ভিতরেও কবি হতে পারেন, এটা আর কি তিনি বলছেন। কিন্তু কবির কাছে এটিও বাংলার একটা প্রকৃতির অংশ, এই যে ছোট ছোট পোকা আছে এটাও একটা বাংলার প্রকৃতির অংশ, তিনি হতে পারে যে এই পোকার মধ্যেও তাকে পাওয়া যেতে পারে। এরপর দেখো, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, মানে তুমি দেখবে যে এক লক্ষ্মী পেঁচা শিমুলের ডালে ডাকতেছে। লক্ষ্মী পেঁচা একটা পেঁচা, মঙ্গলকামী যে পেঁচা, মানুষ মনে করে এই লক্ষ্মী পেঁচা ডাকলে মঙ্গল আসে। হ্যাঁ, তো এই ধরনের পেঁচা যদি ডাকে, শিমুলের ডালে বসেই বেশি একটা ডাকে, গ্রাম অঞ্চলে যারা থাকে তারা জানে যে শিমুলের ডালে লক্ষ্মী পেঁচা ডাকে। তো এই পেঁচা যদি শিমুলের আচ্ছা, আমি তোমাকে সম্পূর্ণ ভাঙায় দিচ্ছি। দেখো, শিমুল গাছ বাংলার গ্রাম অঞ্চলে খুবই পরিচিত। সন্ধ্যা বা রাতের বেলায় শিমুলের ডালে বসে লক্ষ্মী পেঁচা ডাকতে থাকে। মানুষের কাছে এই ডাক হয়তো অস্বাভাবিক বা ভয়ে বোঝায়, কিন্তু কবির কাছে তোমার এই ডাকটা তার চিরচেনা। হ্যাঁ, তো এই যে লক্ষ্মী পেঁচা যে ডালে ডাকে, এখন কবি মনে করছেন যে তোমরা আমাকে দেখবে ওই লক্ষ্মী পেঁচাটাও আমি হতে পারি। এর পরের লাইনে দেখো, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, মানে হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে।
এর মানে হচ্ছে এখানে কবি গ্রাম বাংলার জীবনের আরেকটি মধুর দৃশ্য দেখিয়েছেন। তোমরা যদি গ্রামাঞ্চলে থাকো, যখন ধান উঠে তখন তোমরা যে জানো যে শিশুরা ধানের আশেপাশে ঘোরাঘুরি করে, খইয়ের ধান বা যে কোনো ধান নিয়ে একটু লাফালাফি করে। তো সেই শিশুর কথা বলছে যে তোমরা দেখবে যে একটা শিশু খইয়ের ধান ছড়ায়। হ্যাঁ, এই দৃশ্য যে মধুর দৃশ্য, এই মধুর দৃশ্যের ভিতরেও কবি থাকতে পারেন। হয়তো তিনি ওই শিশুটা হতে পারেন, এইরকম তিনি কল্পনা করেছেন। এ দৃশ্য একেবারেই সাধারণ গ্রাম বাংলার শিশুদের একটা নিষ্পাপ খেলা। যারা গ্রাম অঞ্চলে থাকে তারা জানে ধান ওঠার পর শিশুরা ধানের উপর কেমন করে। এরপরে আছে দেখো, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। এখন দেখো, রূপসা হচ্ছে দক্ষিণ বাংলার একটা পরিচিত নদী। এটা হচ্ছে খুলনা জেলার নদী। হ্যাঁ, তো খুলনা বিভাগে আছে নদীটা রূপসা। তো এই রূপসা একটা পরিচিত নদী। হয়তো তিনি কবি কল্পনা করেছেন যে হয়তো এই রূপসা নদীর জলে একটা কিশোর হয়তো ছোট একটা নৌকা, ডিঙা মানে ছোট নৌকা, একটা ছোট নৌকা বাইতেছে এবং তার যে নৌকার যে পালটা, যে বাতাসে যে নৌকাটা নিয়ে যায়, সেই পাল থাকে না উপরে কাপড়ের দেওয়া, সেই পালটা হয়তো ছিঁড়ে গেছে। এরকম একটা দৃশ্যে এই ছেলেটা মানে কিশোরটা সাদা সেরা পালে এক কিশোর ডিঙা বায়, মানে সেই ছোট নৌকাটা বাইতে বাইতে যাইতেছে। কবি মনে করেন যে মৃত্যুর পরও তিনি এই শিশুর ভিতরেও ফিরে আসতে পারেন, অর্থাৎ তিনি এই দৃশ্যের ভিতরেও থাকবেন। রাঙা মেঘে সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে। দেখো, রাঙা মেঘে সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, এটা মনে হচ্ছে যে পাখিদের কথা বলছে। দেখো, পাখিরা কিন্তু সন্ধ্যার সময় এক ঝাঁকে বাতাসে ফিরে। তোমরা যদি আকাশে থাকো, শহরাঞ্চলে একেবারে শহরে যারা থাকো তারা তো এই দৃশ্য দেখবে না, কিন্তু যারা গ্রামে থাকে তারা সন্ধ্যার আকাশে তাকালে দেখবে যে পাখিরা তোমার এক ঝাঁকে পাখিরা আসতেছে। বকের বেশিরভাগ বক দেখা যায়। হ্যাঁ, তো এই লাইনটা নিচে কবি বলছে, আসিতেছে নীরে দেখিবে ধবল বক, মানে যদি সাদা বক অথবা কোনো ধরনের পাখি সন্ধ্যার আকাশে তোমরা দেখো যে উড়ে তার বাসায় ফিরতেছে। নীর মানে শব্দের তো বাসা। হ্যাঁ, পাখির বাসাকে নীর বলা হয়। পাখিরা ফিরতেছে। কবি মৃত্যুর পরও এই যে পাখিদের ভিতরেও ফিরে আসতে চান, এখানে এটা বলছে। আকাশে সূর্যাস্তে লাল আভা রং, হ্যাঁ, রাঙা মেঘ যদি ধীরে ধীরে মিলিয়ে যায়। রাঙা মেঘ বলতে তোমার ওই যে সন্ধ্যার আকাশে তোমার একটা লাল আভা পড়ে না, সেটাকে রাঙা মেঘ বলছে। তো এই রাঙা মেঘের সময় পাখিরা তাদের বাসায় ফিরে, কবি হয়তো তাদের সাথেও মিশে যাবেন। দেখো, দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। এই যে লাস্ট লাইন, এই শেষ লাইনে কবি বলছে যে তুমি দেখতে পাবে যে ধবল বক এই যে ঝাঁক বেঁধে আসতেছে, তুমি আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। ইহা বলতে শুধুমাত্র ধবল বক বোঝায় না। আমি উপরে যতগুলো লাইন তোমাদেরকে বলেছি, এই সকল লাইনের ভিতরে, মানে এই যে সকল দৃশ্যের ভিতরে গ্রামের এই কবিকে তুমি খুঁজে পেতে পারো যদি মৃত্যুর পর এই কবি আবার ফিরে আসেন। হ্যাঁ, তো কবি কল্পনা করেছেন যে আবার কবি আশা করেছেন আমি আবার তোমাদের মাঝে ফিরে আসবো, হয়তো মানুষ না, এরকম দৃশ্যের মধ্যে ফিরে আসব। এটা হচ্ছে এই কবিতাটার মূল ভাবটা হচ্ছে কবির দেশপ্রেম এবং প্রকৃতি প্রেমের একটা তোমার চূড়ান্ত বলা যায়, চূড়ান্ত আর কি। হ্যাঁ, প্রকৃতি প্রেম তিনি এতটাই দেখিয়েছেন যে তিনি মৃত্যুর পরে, কোনো মানুষ মৃত্যুর পর তো ফিরে আসতে চায় না। হ্যাঁ, তারপর তিনি কবি এই মৃত্যুর পরে এখানে ফিরে আসতে চান। যদিও এই কবিতাটা কবির দেশপ্রেমের একেবারে গভীরতম প্রকাশ। হ্যাঁ, তোমরা সবসময় লিখবে যে এইখানে কবি যদিও এগুলোর দৃশ্যে বর্ণনা করছেন, কিন্তু আসলে মূল ভাবটা হচ্ছে কবির প্রকৃতিপ্রেম এবং বাংলাদেশের প্রতি যে ভালোবাসা, এটা তোমরা সৃজনশীল প্রশ্নে লিখবে। তো এতটুকুই ছিল ভিডিও। তোমরা অবশ্যই ভিডিওটি বুঝতে পারছো। যদি ভিডিওটি না বুঝতে পারো তাহলে এর একটা মূল ভাবও দেওয়া আছে সংক্ষেপে, সেটাও দেখতে পারো। আর ভিডিওটি আরেকবার দেখবে, তাহলে সহজে বুঝে যাবে। আবারও দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।